তো আমরা যেখানে ছিলাম জেড টেস্ট। তো জেড টেস্টের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আমাকে অবশ্যই পপুলেশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা আমার জানা থাকতে হবে। সেটা জানা থাকলে জেড টেস্টটা মূলত অ্যাকুরেট রেজাল্ট দেয়। অন্যথায় আমাকে টি টেস্ট ইউজ করা বেটার। তো টি টেস্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কারণে সাজেস্ট করা হয়, টি টেস্টকে বলা হয় রোবাস্ট টেস্ট। তো যে কারণে বলা হয় যে এর অ্যাজাম্পশনে বা এর যে ডাটার মধ্যে অনেক ডেভিয়েশন থাকলেও এই টেস্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সঠিক রেজাল্টটা দেয়। তো এই কারণে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা না জানি পপুলেশনের, তাহলে আমাকে অবশ্যই টি টেস্ট ইউজ করতে হবে। কিন্তু কোনো কারণে যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা জানা থাকে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা জেড টেস্ট ইউজ করতে পারি। ওকে, তো জেড টেস্টের জন্য কোনো ফাংশন আর বেস প্যাকেজে নেই। এর জন্য আমাকে বাড়তি একটা প্যাকেজ ইউজ করতে হয় জেড টেস্টের জন্য, সেটা হলো বিএসডিএ। এটা পূর্ণরূপে বেসিক স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস, এই ধরনের কিছু একটা নাম, সঠিক মনে নেই। তো যাই হোক, এই প্যাকেজটা আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই কারণে এখন ইনস্টলের ঝামেলা যাব না। জাস্ট ইনস্টল প্যাকেজ দিয়ে সেই প্যাকেজের নাম দিয়ে সেটা ইনস্টল হয়ে যাবে। এরপর আপনার সেই প্যাকেজটা লোড করতে হবে। তো প্যাকেজটা লোড করা হয়ে গেলে এখন আপনারা জেড টেস্ট করতে পারবেন। তো এই প্যাকেজের মধ্যে জেড ডট টেস্ট নামে ফাংশন আছে। তো এখানে যেভাবে করতে হবে সিম্পল কনসেপ্ট আগের মতোই। আমরা প্রথম যে প্রোডাক্ট স্যাম্পল নিয়েছিলাম সেটি জেড টেস্ট করব। সাপোজ এই ক্ষেত্রে আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা সেটা সাপোজ আমাদের জানা আছে, আমরা ধরে নিচ্ছি যে জানা আছে। তো আমরা যাচাই করতেছি যে আমাদের গড় মানটা 400 এর কাছাকাছি কিনা। আর আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ভ্যালুটা সিগমা অফ এক্স সেটা হলো আমাদের 11। জাস্ট আমাদের জানা আছে যে আমাদের প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু হলো 11। তো এই ভ্যালুগুলো যদি দিয়ে দিই তাহলে আমাকে ওয়ান স্যাম্পল জেড টেস্টের রেজাল্টটা দেখাবে। তো এটা আমি এখন নতুন করে তার মানে বিশ্লেষণ করে দেখালাম না, আগের মতোই জাস্ট পি ভ্যালু আপনি দেখবেন। এটা আপনাদের আলফার চেয়ে কম না বেশি যাচাই করবেন, মানে 0.05 এর চেয়ে কম না বেশি যাচাই করবেন, সেই অনুযায়ী ডিসিশন নেবেন। এটা আমি আর অত বিশ্লেষণ করে এখানে বললাম না। তো ওকে, এখন আমরা স্মল স্যাম্পল কেসগুলো দেখি। যে স্মল স্যাম্পল কেসের জন্য আমাকে বাড়তি কোন বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তো সাপোজ আমরা আগের যে প্রোডাক্ট স্যাম্পল নিয়ে কাজ করেছিলাম, সাপোজ কোনো কারণে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার বেশি প্রোডাক্ট সংগ্রহ করতে পারলেন না। তো তিনি জাস্ট কয়েকটা প্রোডাক্টের স্যাম্পল সংগ্রহ করলেন। এরপর তার লেন্থ নিয়ে দেখলেন যে মাত্র তিনি 10টা প্রোডাক্টের স্যাম্পল নিতে পেরেছেন। তো এখন যদি আমি সেখান থেকে টি টেস্ট করতে চাই, তাহলে সেখানে সঠিক রেজাল্ট আসতেও পারে, নাও আসতে পারে। তবে টি টেস্টটা স্মল স্যাম্পলের ক্ষেত্রেও অ্যাকুরেট রেজাল্ট দিবে যদি আমাদের যে স্মল স্যাম্পলের ডাটাগুলো আছে সেগুলো ক্ষেত্রে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন শেপ দেখা যায়। অর্থাৎ এখানে যদি এক্সট্রিমই কোনো আউটলায়ার যদি না থাকে, সাপোজ 400, ধরেন কোনো প্রোডাক্টের সাপোজ ওয়েট আসলো 500, এটা অনেক বেশি এক্সট্রিমই আউটলায়ার হয়ে গেল, সেই ক্ষেত্রে তখন আমি এই স্মল স্যাম্পলের ক্ষেত্রে টি টেস্টটা করতে পারবো না। আর আরেকটা বিষয় যে এখানে যে ডাটাগুলো আছে এর মধ্যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা সেটা থাকতে হবে। তো সেটা আছে কিনা সেটা আমরা অনেকভাবে দেখতে পারি। আমরা এই ডাটাগুলো একটা হিস্টোগ্রাম এঁকে দেখতে পারি। তো হিস্টোগ্রাম এঁকে দেখা যায় যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। তো এখানে স্কিউনেস আছে, হালকা স্কিউনেস আছে, এটা হলো আমাদের লেফট সাইডে একটু স্কিউনেস আছে। তো স্কিউনেসের ক্ষেত্রেও যদি অল্প স্কিউনেস থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু যদি স্কিউনেসটা অনেক বেশি হয়, যেটা মূলত আউটলায়ার থাকলে দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা এই স্মল স্যাম্পল কেসের জন্য টেস্টটা করতে পারবো না। একই রকম ভাবে আমরা এটা নর্মাল কিনা আমরা কিউ প্লট একেও দেখতে পারি। তো কিউ প্লট একে যদি কিউ লাইন আঁকি, তো দেখুন যে ডাটাগুলো মোটামুটি লাইনের কাছাকাছি আছে, খুব বেশি ডিভিয়েশন নেই। তো আমরা এই স্যাম্পল কেসের ক্ষেত্রে, এই স্মল স্যাম্পল কেসের ক্ষেত্রে আমরা টি টেস্টটা করতে পারবো। তো এই কয়টা জিনিস ভেরিফাই করা হয়ে গেলে তখন আমরা আগের মতো টি টেস্টটা করবো। প্রোডাক্ট স্যাম্পল স্মল, আমাদের গড় মান যেটা নিয়ে যাচাই করতে চাচ্ছি 400, আগের মতোই সেম প্রসেসে আমি
ওয়ান স্যাম্পল টি টেস্টটা করবো। তো এই ক্ষেত্রে মোটামুটি আমি সঠিক রেজাল্টই পাবো। তো এই কারণে মূলত টি টেস্টকে রোবাস্ট বলা হয়, যে এটার মধ্যে অনেক ডেভিয়েশন থাকলেও এটা রেজাল্টে ম্যাক্সিমাম টাইমই আমাকে সঠিক রেজাল্ট দিয়ে থাকে। তো যাই হোক, কোন ক্ষেত্রে আমরা পারবো না এর একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। একটা প্রোডাক্ট স্যাম্পল 2 নিয়েছি। তো এর যদি হিস্টোগ্রাম আঁকি, তাহলে দেখুন এর মধ্যে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনে কোনো বালাই নেই। তো এখানে হঠাৎ বেশি, এরপরে কম, মাঝখানে ডাটা নেই, একটা আউটলায়ার। তার মানে এখানে আমাদের গড় মান 400, কিন্তু আমাদের প্রায় 460 পর্যন্ত আমাদের ডাটা আছে। তো দেখি বোঝা যাচ্ছে যে এটা আমাদের স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন ফলো করে না, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না। তো আমরা যদি কিউ নর্ম, কিউ লাইনে কেউ যদি দেখি, তাহলে দেখুন এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো অনেক ডেভিয়েশন এখানে পয়েন্টগুলোর মধ্যে। তো আমরা এই স্মল স্যাম্পলের ক্ষেত্রে আমরা টি টেস্ট অ্যাপ্লাই করতে পারবো। তো টি টেস্ট অ্যাপ্লাই করলে হয়তো কোনো রেজাল্ট পাবো, তবে সেটা দিয়ে আমাদের ডিসিশন নেওয়া ঠিক হবে না, ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এটাই ছিল মূলত আমাদের স্মল স্যাম্পল কেস। জাস্ট এই কটা বিষয়ে আমাদের স্মল স্যাম্পলের ক্ষেত্রে বাড়তি মাথায় রাখতে হবে। তো কোন প্রশ্ন আছে কারো এই পর্যন্ত টি টেস্ট নিয়ে, ওয়ান স্যাম্পল টি টেস্ট নিয়ে? বুঝতে পেরেছেন এই ওয়ান স্যাম্পল লার্জ স্যাম্পলের ডিফারেন্সটা? ভাইয়া আরেকবার একটু রিপিট করবেন, স্মল স্যাম্পল লাইক লাস্টের টুতে, একদম লাস্টের। স্মল স্যাম্পল 2 যেটা? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যে স্যাম্পলটা নিয়েছি, তো এই স্যাম্পলের মধ্যে আমরা যদি স্যাম্পলটা স্মল হয়, এখানে দেখুন জাস্ট মেবি 10টা ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মাত্র 10টা ডাটা আছে। এটা কিন্তু 30 এর ছোট। তো এটা হলো আমাদের একটা স্মল স্যাম্পল। তো স্মল স্যাম্পলের ক্ষেত্রে যদি আমরা টি টেস্ট করতে চাই, তাহলে আমরা তখনই এই টি টেস্ট করা ঠিক হবে যদি আমাদের ডাটার মধ্যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে পাই। যদি নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা ডাটার মধ্যে এই স্মল স্যাম্পলের মধ্যে যদি দেখতে না পাই, তাহলে আমরা সেক্ষেত্রে টি টেস্ট করলে সেই রেজাল্টে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা সেই ক্ষেত্রে টি টেস্টটা করবো না, আমরা সেই স্যাম্পলটা নিয়ে কোনো কাজ করবো না, আমরা সেই স্যাম্পলটা বাদ দিয়ে দেবো। আরও স্যাম্পল সাইজটা বড় করবো বা যে কোনোভাবে হোক আমরা সেই স্যাম্পলকে, সোজা কথা আমরা সেই স্যাম্পলকে রিজেক্ট করবো, আমরা সেই স্যাম্পল নিয়ে কাজ করবো। মানে ওটা নিয়ে কাজই করা যাবে হ্যাঁ, না। কাজই করা যাবে না, সেটাই। তো আমরা এখানে একে দেখলাম যে এখানে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা এখানে ফলো করে না, অনেক ডেভিয়েশন। তো সুতরাং আমরা এই স্যাম্পল নিয়ে কোনো টেস্ট করতে পারবো না। আমি যদি এটা নিয়ে কোনো টেস্ট যদি করতাম, আমি হয়তো সেখান থেকে কোনো একটা রেজাল্ট পেতাম, সমস্যা ছিল না, কিন্তু সেই রেজাল্টে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, তো আমরা পরের টেস্টে চলে যাই। তো আমরা এতক্ষণ ওয়ান স্যাম্পলের জন্য মিন নিয়ে যে টেস্টগুলো ছিল সেগুলো করলাম। এখন আমরা দেখব ওয়ান স্যাম্পলের জন্য ভ্যারিয়েন্স টেস্ট। ওয়ান স্যাম্পলের জন্য ভ্যারিয়েন্স টেস্টের জন্য সাই স্কয়ার একটা টেস্ট আছে ভ্যারিয়েন্সের জন্য। তো সাই স্কয়ার টেস্ট কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সাই স্কয়ার টেস্ট ম্যাক্সিমাম মূলত, মানে মেইন ব্যবহার মূলত ক্যাটাগরিক্যাল ডাটা নিয়ে যখন অ্যানালাইসিস করা হয়, সেক্ষেত্রে আমাকে সাই স্কয়ার টেস্টটা ইউজ করা হয়। কিন্তু আমরা ভ্যারিয়েন্সের ক্ষেত্রেও সাই স্কয়ার টেস্টটা ইউজ করতে পারি। তো আর এর মধ্যে আর এই বেস প্যাকেজে সাই ডট টেস্ট এরকম নামে একটা টেস্ট আছে, কিন্তু সেটা দিয়ে ভ্যারিয়েন্সের জন্য সাই স্কয়ার টেস্ট করা হয় না, সেটা দিয়ে মূলত ক্যাটাগরিক্যাল ডাটার জন্য সাই স্কয়ার টেস্ট করা হয়। তো আমরা সেটা একদম লাস্ট ক্লাসে দেখব, সেটা একটু অ্যাডভান্স আলোচনা, তো আমরা সেটা লাস্ট ক্লাসে আলোচনা করবো সেটা। তারপর তো দেখি যে আমরা কোন একটা স্যাম্পলের ভ্যারিয়েন্স নিয়ে কিভাবে সাই স্কয়ার টেস্টটা করবো ভ্যারিয়েন্সের জন্য। তো এই জন্য কোনো প্যাকেজ আর এর মধ্যে নেই, আর এই বেস প্যাকেজে নেই। তো আমাকে বাড়তি একটা প্যাকেজ এখানে ইনস্টল করতে হয়, সেটা হলো env.stats। আচ্ছা, আমরা এটা এক্সাম্পল দিয়ে দেখব। প্রশ্ন করছেন যে ভেরিয়েন্স টেস্ট কেন করে, কি কি কারণে এটা করা হয়, কিছুক্ষণ পরে আমরা এটা এক্সাম্পল দেখব। এটা অনেক ভালো একটা ব্যবহার আছে। আচ্ছা যাই হোক, তো আমরা এই টেস্ট করার জন্য আমরা env.stat এই প্যাকেজটা আমাকে ইনস্টল করতে হবে। তো এটা পুনরূপ মেবি এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিকের জন্য এই প্যাকেজটা তৈরি করা। তো যাই হোক, সেই প্যাকেজের মধ্যে আমাদের এই ভ্যারিয়েন্সের জন্য যে সাই স্কয়ার টেস্ট সেটা রাখা আছে। তো আমরা প্রথমে সেই প্যাকেজটা ইনস্টল করবো, ইনস্টল করা হয়ে গেলে আমরা সেটা লোড করে নেব।
ওকে, তো দেখুন লোড করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ওয়ার্নিং দেখাবে, সেটা ইগনোর করবেন, সেটা আহ, আপনাদের সমস্যা করবে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখন একটা এক্সাম্পল দিই ভ্যারিয়েন্স টেস্টটা কি কারণে ইউজ করবো। দেখুন আগে যে আমাদের প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে আমাদের একটা কোম্পানির প্রোডাক্টটা আমাদের প্রসেসটা আন্ডার কন্ট্রোলে আছে কিনা, অর্থাৎ সেখানে যে প্রোডাকশনটা হচ্ছে সেটা 400 গ্রাম এভারেজে আমরা পাচ্ছি কিনা প্রোডাক্টে, সেটা আমরা যাচাই করেছিলাম। কিন্তু এটাই কিন্তু সবকিছু না। খেয়াল করে দেখুন যে এখানে যে ডাটাগুলো আছে সেখানে অনেক ডেভিয়েশন আছে। 386, এরপরে আছে ধরুন 418, এরপর 381, 400 থেকে কিন্তু অনেক ডেভিয়েশন। তো কোনো কোম্পানির প্রোডাক্ট যদি এমন হয়, তো তারা বললো যে সাপোজ কোনো একটা ফুড কোম্পানি, তো তারা বললো যে তাদের প্রতি প্যাকেজে 400 গ্রাম করে সেই খাবারটা আছে, সেই ফুডটা আছে সেখানে। কিন্তু স্যাম্পল টু স্যাম্পল যদি এটা অনেক ভ্যারি করে, তো একটা প্যাকেজে দেখলাম যে মাত্র 350 গ্রাম খাবার পেয়েছি, একটা প্যাকেজ নিয়ে দেখলাম যে সেখানে 450 গ্রাম খাবার পেয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু গড় মান কিন্তু আমাদের 400ই হচ্ছে, কিন্তু ভ্যারিয়েন্স কিন্তু ঠিক হচ্ছে না, অনেক ডেভিয়েশন কিন্তু দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রসেসটা যে আন্ডার কন্ট্রোল সেটা কিন্তু বলা যায় না। অর্থাৎ আমাকে এক্ষেত্রে ভ্যারিয়েন্সটাকেও আমাদের নির্ধারিত কন্ট্রোলের মধ্যে আনতে হবে। দেখুন যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা থাকে যে এর নিট ওজন হলো এত গ্রাম, প্লাস মাইনাস এত গ্রাম। তো প্লাস মাইনাস যে জিনিসটা লেখা থাকে সেটা হলো আমাদের সেই ভ্যারিয়েন্সটা, অর্থাৎ আমাদের সেই প্রোডাক্টের ওজনে কত বেশি ভ্যারিয়েন্স আছে। যে কোন প্রোডাক্টের ওজন অনেক বেশি ভ্যারিয়েন্স থাকে, তো স্বাভাবিকভাবে কাস্টমার সেখানে বিশ্বাস পাবে না সেই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, কারণ সেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমাদের কোনো একটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এই ভ্যারিয়েন্সের বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। তো আমি যে প্রোডাক্টগুলো তৈরি করছি সেই কোম্পানিতে 400 গ্রাম করে, তো আমি চাচ্ছি যে সেই প্রোডাক্টের ওজনের যে ভ্যারিয়েন্সটা সেটা 5 গ্রামের কম হবে। আমি চাচ্ছি যে সেই ভ্যারিয়েন্সটা 5 গ্রামের কম হবে। তো দেখুন আমাদের এই ক্ষেত্রে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস গুলো কেমন হবে। তো আমাদের নাল হাইপোথিসিস হলো যে আমাদের সেই প্রোডাক্টটা ঠিক আছে, মানে হলো আমাদের প্রসেসটা আন্ডার কন্ট্রোল আছে, প্রোডাক্ট প্রসেসে কোনো ভুল নেই। তো এইটা যদি আমাদের নাল হাইপোথিসিস হয়, তাহলে এটা কি হবে যে আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা সেটা হলো আমাদের 5 গ্রামের চেয়ে কম হবে সেক্ষেত্রে। আর যদি আমাদের তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, অল্টারনেটিভ হাইপোথিসিসটা হবে যে আমাদের প্রসেসটা আন্ডার কন্ট্রোলে নেই, মানে হলো আমাদের ডেভিয়েশনটা 5 গ্রামের চেয়ে বেশি হচ্ছে। তো সেটা হবে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। তো দেখুন যেহেতু আমরা চাচ্ছি যে 5 গ্রামের চেয়ে বেশি হচ্ছে, সেহেতু আমাদের অল্টারনেটিভ ইউজ করতে হবে গ্রেটার। আর নাল হাইপোথিসিস হলো যদি আমরা 5 গ্রাম বা তার কম পাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমরা বলবো যে আমাদের প্রোডাক্টটা বা আমাদের যে প্রোডাকশন যে প্রসেসটা সেটা আমাদের ঠিক আছে। তো ওকে, তো এক্ষেত্রে আমরা এই যে ফাংশনটা ইউজ করি var টেস্ট, মাঝখানে কোনো জিনিস নাই, জাস্ট var স্মল লেটার, এরপরে টেস্টের টিটা ক্যাপিটাল লেটার। তো ফাংশনটা এইভাবে, তো var টেস্ট, ভ্যারিয়েন্স টেস্ট বলা হয় একে। তো ভ্যারিয়েন্স টেস্টে প্রথমে সেই প্রোডাক্টের স্যাম্পলটা দিতে হবে, এরপর আমাদের যে ভ্যারিয়েন্স নিয়ে কাজ করতে চাই সেটা দিতে হবে। তো খেয়াল করে দেখুন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু যদি 5 গ্রাম বা তার কম চাই, তাহলে আমাদের ভ্যারিয়েন্সের ভ্যালু হবে তার স্কোয়ার। আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে ভ্যারিয়েন্স পাই, তাই আমাকে সিগমা স্কোয়ার ভ্যালুটা দিতে হবে তার স্কোয়ার করে, অর্থাৎ 25। এখানে 5 গ্রাম আছে তাই স্কোয়ার করে 25, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 মানে হলো ভ্যারিয়েন্সের ভ্যালু হলো 25। আর যেহেতু আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হলো যে সেই প্রসেসটা আন্ডার কন্ট্রোলে নেই, অর্থাৎ আমাদের প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা 5-এর বড়, তাই আমাকে অল্টারনেটিভের ক্ষেত্রে গ্রেটার ইউজ করতে হবে, অর্থাৎ আমাকে রাইট টেল টেস্টটা করতে হবে। যাই হোক, আমি যদি এই টেস্টটা করি, তাহলে আমরা দেখতে পাই যে এই ক্ষেত্রে আমাদের 95% কনফিডেন্স ইন্টারভাল পি এর ভ্যালুর দিকে একটু তাকিয়ে দেখুন। এর ভ্যালুটা আসছে 10⁻⁻16, অর্থাৎ 0.05 এর চেয়ে অনেক নিচে। এবং খেয়াল করে দেখুন যে আমাদের যে স্যাম্পলে সেটা ভেরিয়েন্স হলো 150, যেখানে আমরা চেয়েছিলাম মাত্র 25। তো এটা কিন্তু অনেক বেশি ভেরিয়েন্স। তো আমরা মিন টেস্টে কিন্তু সেটা সেই প্রোডাক্টটা টিকে গিয়েছিল। মিন টেস্টে দেখছিলাম যে আমাদের
যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেখানে গড় মানটা মোটামুটি 400-এর কাছে আছে, কিন্তু দেখুন ভ্যারিয়েন্স টেস্টে কিন্তু সেটা ফেল করে ফেললো। ভ্যারিয়েন্স টেস্ট কি বলতেছে যে সেই প্রোডাক্টের মধ্যে অনেক বেশি ডেভিয়েশন, প্রোডাক্ট টু প্রোডাক্ট যে ওজন সেটা অনেক বেশি ডেভিয়েশন, আমাদের কাঙ্ক্ষিত লেভেলের চেয়ে অনেক বেশি। তো আমরা তখন যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার এখান থেকে সেই ডিসিশনটা নেবেন যে প্রসেসটা আন্ডার কন্ট্রোলে নেই, অর্থাৎ আমাকে সেই কোম্পানির যে প্রোডাক্ট তৈরির যে প্রসেসটা সেটা আমাকে মডিফাই করতে হবে। তো এটাই মূলত আমাদের ভ্যারিয়েন্স টেস্টের ব্যবহার। তো বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্স টেস্টটা প্রতিনিয়ত ইউজ করা হয়, সেই প্রোডাক্টটা আমাদের ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য। আচ্ছা, বুঝতে পেরেছেন এই ভ্যারিয়েন্স টেস্টটা? কারো কোনো প্রশ্ন আছে ভ্যারিয়েন্স টেস্ট নিয়ে? আচ্ছা, আপনারা একটু রেসপন্স করুন, বুঝতে পারলে ইয়েস নো কিছু বলুন, আর যদি কোনো কিছু রিপিট করা দরকার হয় সেটাও বলুন, কারণ এগুলো মূলত আমাদের পরিসংখ্যান শেখার মূল উদ্দেশ্য। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা পরের ক্ষেত্রে যাই। এখন আমরা দেখবো এক প্রপোর্শন টেস্ট। তো ওয়ান স্যাম্পল ক্ষেত্রে প্রপোর্শন টেস্ট। তো প্রথমে দেখি যে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে প্রপোর্শন টেস্টটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই টেস্টটা ভালো ইন্টারেস্টিং। ওকে, তো প্রপোর্শন টেস্টটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় বিভিন্ন খেলার ক্ষেত্রে, বিভিন্ন বাজির ক্ষেত্রে, বাজি বা বিভিন্ন ক্যাসিনোর ক্ষেত্রে এই প্রপোর্শন টেস্টের ব্যাপক ব্যবহার আছে। তো একটা এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ একটা টিম, তার পারফরমেন্স নিয়ে আপনি অ্যানালাইসিস করতেছেন। তো তিনি তার কোন একটা বছরের যে গেমগুলো খেললো সেই টিমটা, সেই ডাটা নিয়ে আপনি একটা অ্যানালাইসিস করলেন। তো সেখানে দেখলেন যে সেই টিমটা সেই বছরে 30টা গেম খেলেছে, তার মধ্যে সে 20টা গেম জিতেছে। সেই টিমটা 20টা গেম জিতেছে 30টা গেমের মধ্যে। এখন ধরুন যে আমি সেই ব্যক্তিকে বললাম যে আমি আপনার সাথে একটা বাজি ধরতে চাই। তো বাজিটা হলো এমন যে যদি সেই টিমটা পরের বছর সামনের বছর যদি 60% গেম জিতে, অর্থাৎ সেই বছর কতগুলো গেম খেলবে জানি না, কিন্তু যতগুলো গেমই খেলুক তার 60% গেমে যদি সেই টিমটা জিতে তাহলে আপনি উইন, কিন্তু 60% বার যদি সে না জিতে, 60% বার যদি না জিতে তাহলে আপনি হারবেন। এইটা হলো বাজি। বাজির ক্ষেত্রে ধরেন যে কোনো টাকা পয়সার লেনদেন থাকতে পারে, আমরা সেই দিকে না যাই। তখন প্রশ্ন হলো যে আপনি কি এই বাজিটা নিবেন? এই ডাটার ভিত্তিতে সেই বাজিটা নেওয়া কি আপনার পক্ষে ঠিক হবে? 20 আউট অফ 30 গেম জিতছে, তো এই পরিসংখ্যানের উপর বেস করে পরের বছরের জন্য এই বাজিটা নেওয়া আপনার জন্য ঠিক হবে কিনা, তো সেটা আপনি যাচাই করতে চান। তো এর জন্য আমাকে প্রপোর্শন টেস্ট করে দেখতে হবে। তো প্রপোর্শন টেস্ট যেভাবে করতে হয়, প্রথমে বলে দিতে হয় আমাদের সেই ডাটা, যে ডাটা আমার মধ্যে আছে, আমার জানা আছে, সেই ডাটা সাকসেস ভ্যালুটা, অর্থাৎ এখানে 20 বার সে জিতছে। এরপরে বলে দিতে হবে সেই স্যাম্পল সাইজ, বা সেখানে সে যতগুলো ট্রায়াল সে দিয়েছে, সেখানে সে 30টা ট্রায়াল দিয়েছিল, অর্থাৎ সে 30টা গেম খেলেছিল সেই টিমটা। এরপরে আমার প্রপোর্শন ভ্যালু, আমি চাচ্ছি যে 60% গেম জিতবে কিনা সেটা যাচাই করার জন্য। তো এই কারণে পি ইজ ইকুয়াল টু 0.6। এরপরে অল্টারনেটিভ হলো গ্রেটার। এর মানে হলো যে যদি 60%-এর চেয়ে বেশি হয় তাহলে আমি বেটটা নিব, আর যদি 60%-এর কম হয় তাহলে আমি বেটটা নিব না। তো অর্থাৎ এখানে নাল হাইপোথিসিস হলো বেটটা না নেওয়া, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, আমার কোনো লাভ লস কিছুই হবে না যদি আমি বেট না নেই, তাহলে সেটা হলো আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হলো যদি আমি টেস্ট করে পাই যে তার
জেতার সম্ভাবনা 60% বেশি, তাহলে আমি অল্টারনেটিভ হাইপোথিসিসে ফেভার করব, তখন আমি বেটটা নিব। ওকে, এখন যদি প্রপোর্শন টেস্টটা করে দেখি, তাহলে এখানে পি ভ্যালুটা দিয়ে খেয়াল করে দেখুন যে পি ভ্যালু আসছে হলো 0.28, 95% কনফিডেন্স ইন্টারভালে। অর্থাৎ আমাদের এই ভ্যালুটা 0.5 চেয়ে 0.05 চেয়ে অনেক বেশি। তো যেহেতু 0.05 চেয়ে অনেক বেশি, তাহলে কিন্তু আমাকে নাল হাইপোথিসিস রিজেক্ট করা ঠিক হবে না। অর্থাৎ আমাকে এই ডাটার উপর বেস করে পরের বছরের জন্য বেট ধরা, বাজি ধরা বোকামি হবে। খেয়াল করে দেখুন যে 20 আউট অফ 30 গেম জিতা মানে হলো প্রায় 66% গেম জিতা। তো সে কিন্তু এই বছরে 66% গেম জিতেছে। সেই ডাটার উপর ভিত্তি করেও আমি কনফিডেন্টলি বলতে পারি না যে সে পরের বছরে 60% গেম সে জিতবে। এটা বলতে পারি না, এটা বলা যায় না। তো এই কারণে দেখুন আমাদের পি ভ্যালুটা এসেছে নাল হাইপোথিসিস ফেভারে। তো আমরা নাল হাইপোথিসিস এখানে রিজেক্ট করতে পারবো না। অর্থাৎ পরের বছর সেই টিমের 60%-এর কম পরিমাণ জিতার অনেক বড় একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আমার এই ক্ষেত্রে এই বাজিটা ধরা বোকামি হবে। অর্থাৎ সেই লোক যদি এই বাজিটা ধরে, তাহলে সেই ক্ষেত্রে তার হারার সম্ভাবনা বেশি। তো বুঝতে পেরেছেন এই প্রপোর্শন টেস্টের প্রসেসটা? আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন প্রপোর্শন টেস্ট নিয়ে। কাইন্ডলি একটু দ্রুত আপনার রেসপন্স করুন, বুঝলে বলুন, না হলে আমি রিপিট করবো আবার। কোথাও বুঝতে সমস্যা হলে আমি রিপিট করবো। হ্যাঁ বলেন। এটা কি আগের বছরের ডাটা বা আগের ডাটার উপরে ভিত্তি করে হচ্ছে রেজাল্টটা দিচ্ছে আমাকে? হ্যাঁ একটু শুনতে পারেন, আবার বলুন কাইন্ডলি। বলছিলাম এটা কি আগের বছরের আগের ডাটার উপর ভিত্তি করে হচ্ছে আমাকে রেজাল্টটা দিচ্ছে না? হ্যাঁ, আগের ডাটার উপর ভিত্তি করে আমাকে রেজাল্টটা দিচ্ছে। একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। কনফিডেন্স ইন্টারভেলটাকে কি কি কাজে লাগবে আমাদের এই প্রবলেমে? কনফিডেন্স ইন্টারভালটা কি কাজে লাগবে এরকম কিছু? জি জি। আচ্ছা, ওকে। তো কনফিডেন্স ইন্টারভালটা নির্দেশ করে যে আমাদের যে রেজাল্টটা, আমাদের স্যাম্পল দিয়ে যে রেজাল্টটা বের হবে, সেটা থেকে আমি যদি পপুলেশনের কোনো একটা ধারণা করতে চাই, তাহলে সেটা কোন রেঞ্জে থাকবে সেটা আমাকে বলে দেয়। তারপর একটা এক্সাম্পল দেওয়া যাক, যে অনেক ক্ষেত্রেই আপনি নেটে বিভিন্ন আর্টিকেলে দেখবেন যে সাপোজ বলা হলো যে বাংলাদেশের যে মধ্যবিত্ত পরিবারের যে ফ্যামিলিগুলো আছে, তাদের মাসিক গড় ইনকাম 15,000 থেকে 30,000 টাকা। তারা কিন্তু এক্স্যাক্টলি বলে না যে মধ্যবিত্ত পরিবারের গড় মান এক্স্যাক্টলি 20,000 টাকা, এরকম কিন্তু বলে না। তারা বলে দেয় যে মধ্যবিত্ত পরিবারের গড় ইনকাম 15,000 থেকে 30,000 টাকা, বা যে কোনো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই যে ইন্টারভালটা বললো, তো এই ইন্টারভালটা হলো আমাদের কনফিডেন্স ইন্টারভাল। অর্থাৎ সাপোজ আমি মধ্যবিত্ত পরিবারের বেশ কিছু পরিবারের সাথে পরিবার থেকে আমি ডাটা নিলাম, তাদের ইনকাম কত সেই বিষয়ে জানতে চাইলাম। এরপর আমি সেখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম যে আমি যদি সেই স্যাম্পল থেকে বাংলাদেশের যতগুলো মধ্যবিত্ত পরিবার আছে তাদের সম্পর্কে যদি ধারণা করতে চাই, তাদের ইনকাম রেঞ্জটা কত মধ্যে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটা কনফিডেন্স ইন্টারভালে বলতে হবে। আমি যদি 95% কনফিডেন্স ইন্টারভাল নিয়ে বলি, তাহলে আমি সেই ডাটা থেকে একটা রেঞ্জ পাবো, এরকম টেস্ট করে একটা রেঞ্জ পাবো। তখন আমি বলবো যে বাংলাদেশের যতগুলো মধ্যবিত্ত পরিবার আছে, তাদের 95% সম্ভাবনা আছে তাদের ইনকামের রেঞ্জটা এতর মধ্যে পড়বে, অর্থাৎ তাদের ইনকামটা এই রেঞ্জের মধ্যে থাকবে। এটাই মূলত কনফিডেন্স ইন্টারভালের কাজ। আমি বোঝাতে পেরেছি আপনাকে এক্সাম্পলটা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মাইনুল ইসলাম, ভ্যারিয়েন্স টেস্টটা কি আবার
বলতে হবে আপনার জন্য? সমস্যা হচ্ছে বুঝতে কোন? আমি রিপিট করবো কিনা? রিপিট করলে বলুন, আমি আবার রিপিট করবো। আচ্ছা সরি, প্রপোর্শন টেস্ট। তো প্রপোর্শন টেস্ট যেটা ছিল যে আমরা নির্দিষ্ট একটা প্রপোর্শনের উপর বেস করে আমরা অন্য একটা প্রপোর্শন সম্পর্কে একটু ধারণা করব। তো এখানে যে প্রপোর্শন টেস্টটা সেটা হলো একটা টিম, সে 30টা গেমের মধ্যে 20টা গেম সে জিতেছে। তো এর মানে হলো সে সেই বছর 66% সে জিতেছে, 66% গেমে সে জিতেছে, যতগুলো গেম খেলেছে তার 66% টাইমে সে জয়ী হয়েছে। তো এই ডাটার উপর ভিত্তি করে যদি আমি বাজি ধরতে চাই যে তার পরের বছর তার জিতার সম্ভাবনা বা যতগুলো ম্যাচ খেলবে তার 60% গেমে জিতবে, এর সম্ভাবনা কত, বা এর উপর ভিত্তি করে যদি আমি কোনো বাজি ধরি সেটা ধরা ঠিক হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমাকে প্রপোর্শন টেস্টটা করতে হবে, অর্থাৎ কোনো একটা প্রপোর্শনের উপর বেস করে আমি অন্য একটা প্রপোর্শন সম্পর্কে আমি ধারণা করব। তো দেখুন, আমি যখন এই প্রপোর্শন টেস্টটা করলাম তখন আমি যে রেজাল্টটা পেলাম সেটা হলো 0.499 থেকে 1। তো এই জিনিসটা কি বলতেছে সেটা হলো যে সে বলতেছে হলো আমরা আগের ডাটার উপর বেস করে এটা বলতে পারি যে সেই টিমের পরের বছর 49% থেকে পুরো 100% পর্যন্ত জেতার সম্ভাবনা আছে। অর্থাৎ সে যতগুলো গেম খেলবে তার 49% সে জিততে পারে, এই রেঞ্জ থেকে সে সর্বোচ্চ 100% বারো সে জিততে পারে পরের বছর। তো এইটাই মূলত এই কনফিডেন্স ইন্টারভাল বলে দিচ্ছে, আমরা এই ডাটার উপর বেস করে আমরা এই ধারণাটা করতে পারি পরের বছর এই পারফরমেন্স সম্পর্কে। তো আমরা মোটামুটি 95% কনফিডেন্স দিয়ে এটা বলতে পারি যে এই টিমটা পরের বছর আর যাই হোক সে 49%-এর কম জিতবে না, অর্থাৎ সে যতগুলো ম্যাচ খেলবে তার 49%-এর কম পরিমাণ সে জিতবে না। আমরা এই কনফিডেন্স ইন্টারভাল দিয়ে এটা বলতে পারি, কিন্তু এর উপর ভিত্তি করে কিন্তু আমরা এর উপর বাজি ধরা ঠিক হবে, কারণ সে 60%-এর কমও সে জিততে পারে। তো দেখুন সে 50% বারো সে জিততে পারে, অথবা 51% বারো জিততে পারে, অর্থাৎ সে 60%-এর কম বারো সে জিততে পারে। তো এটাই মূলত এখানে রেজাল্টে দেখাচ্ছে। তো এই কারণে মূলত আমাদের সেই বাজিটা নেওয়া ঠিক হবে না। আচ্ছা মাইনুল ইসলাম, আপনি বুঝতে পেরেছেন? ওকে ওকে, তো আমাদের ক্লাসগুলো অনেক পরের সেশনেও যেতে হবে। আচ্ছা, তো এখন আমরা টু স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং নিয়ে আলোচনা করব। তো টু স্যাম্পলের সবগুলো কেস নিয়ে আজকে আলোচনা করে নিয়ে আজকে জাস্ট অল্প কিছু আলোচনা হবে। টু স্যাম্পলের বাকি কেস নিয়ে আমরা কালকে আলোচনা করব। তো যাই হোক, আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। তো প্রথম যে এক্সাম্পলটা সেটা হলো আমরা, আচ্ছা এর আগে বলে নিই, ওয়ান স্যাম্পল নিয়ে কোনো কিছু জানা আছে? ওয়ান স্যাম্পল আমাদের এই পর্যন্ত, ওয়ান স্যাম্পল নিয়ে আলোচনা এই পর্যন্ত। ওয়ান স্যাম্পল রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, তাহলে আমরা টু স্যাম্পল কেসে চলে যাই। ওকে, তো টু স্যাম্পল কেসে প্রথম যে এক্সাম্পলটা দিব সেটা হলো যে আমরা একটা কোম্পানির সাপোজ দুইটা মেশিন আছে, তো দুইটা মেশিন একই প্রোডাক্ট তৈরি করে। তো আমরা দেখব যে এই, আচ্ছা এই লেখাটা একটু আগে নিয়ে যাই। তো টু স্যাম্পলের ক্ষেত্রে দুই রকম টেস্ট হতে পারে, কারণ দুই রকম কেস হতে পারে। সেটা হলো যে দুইটা স্যাম্পল আমরা নিয়েছি তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, অর্থাৎ একটা স্যাম্পল আরেকটা স্যাম্পলের উপর নির্ভরশীল না, অথবা সেই দুইটা স্যাম্পল ডিপেন্ডেন্ট হতে পারে, অর্থাৎ একটা স্যাম্পলের উপর প্রথম স্যাম্পলের উপর দ্বিতীয় স্যাম্পলটা নির্ভরশীল হতে পারে। তো এই কারণে টু স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর এই দুইটা কেস থাকতে পারে। তো আমরা দুইটা কেস নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল নিয়ে টেস্টিং গুলো। আচ্ছা, তো প্রথমে আমরা একটা কোম্পানির দুইটা মেশিন কিনেছে, তো দুইটা মেশিনই একই প্রোডাক্ট তারা তৈরি করে। তো আমরা এখন জানতে চাই যে দুইটা মেশিনের পারফরমেন্স সমান কিনা। তো
এটা জানার জন্য আমরা যে কাজটা করলাম সেটা হলো টাইম পার প্রোডাক্ট, এই ডাটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা মেশিন 1 দিয়ে আমরা কয়েকটা প্রোডাক্ট তৈরি করলাম, এবং প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে আমার কত সময় লাগলো, সাপোজ ধরেন এখানে সেকেন্ডে বলা আছে, আমি এখানে ইউনিট নির্ধারণ করে দেইনি, সাপোজ কত সেকেন্ড সময় লাগলো সেটা আমি নোট করলাম। তো মেশিন 1 এর ক্ষেত্রে দেখলাম যে প্রথম প্রোডাক্ট তৈরি করতে তার 24.5 সেকেন্ড সময় লাগছে, এর পরের প্রোডাক্ট তৈরি করতে তার 22.57 সেকেন্ড সময় লাগতেছে। তো এরকম কিছু ডাটা এখানে রাখা আছে। একই রকম ভাবে মেশিন 2 এর ক্ষেত্রে কিছু অবজারভেশন এখানে রাখা আছে। তো আমরা মেশিন 1 এবং মেশিন 2 এর ডাটাগুলো নিলাম। তো এখন আমরা একটা টু সাইডেড টেস্ট করি। তো আমরা যদি প্রশ্ন করি যে দুইটা মেশিনের অ্যাভারেজ টাইম পার প্রোডাক্ট কি সমান, তো আমরা এরকম একটা প্রশ্ন করলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস কি হতে পারে? কারণ নাল হাইপোথিসিস হতে পারে যে দুইটা মেশিনের অ্যাভারেজ পার টাইম পার প্রোডাক্ট সমান, এটা হলো নাল হাইপোথিসিস। আর আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হলো দুইটা মেশিনের অ্যাভারেজ টাইম পার প্রোডাক্ট সমান নয়, এটা হলো আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। তো এটা আমরা যাচাই করব। তো এর জন্য আমরা একদম সিম্পল, জাস্ট টি ডট টেস্ট, এরপরে আমি যদি দুইটা স্যাম্পলের ডাটা পরপর দিয়ে দিই তাহলে অটোমেটিক সেটা টু স্যাম্পল টি টেস্ট করে দেখাবে। তো দেখুন এখানে যে দুইটা স্যাম্পল দিচ্ছি তাই সে টু স্যাম্পল টি টেস্ট করে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের ডিসিশন নেওয়ার প্রসেসটা সেম। ওকে, তো ডিসিশন নেওয়ার প্রসেসটা সেম। তো এই ক্ষেত্রে আমাদের দেখুন পি ভ্যালুটা আসছে হলো 0.09, 95% কনফিডেন্স ইন্টারভাল আমাদের। তো এই কনফিডেন্স ইন্টারভালে আমাদের এই পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বেশি এসেছে, 0.09 অবশ্যই 0.05 এর চেয়ে বেশি। সুতরাং আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারবো না, অর্থাৎ আমাকে নাল হাইপোথিসিসের ফেভারে আমার ডিসিশন বলতে হবে যে দুইটা মেশিনের যে পারফরমেন্স সেই দুইটা সমান। কিন্তু পি ভ্যালুর দিকে খেয়াল করে দেখুন যে আমাদের যে পি ভ্যালুটা সেটা কিন্তু অনেক ছোট, মাত্র 9%। অর্থাৎ আমি নাল হাইপোথিসিসের পক্ষে আমি আমাদের মতামতটা দিলাম, তা ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু অনেক লুজলি এখানে বলা হবে, কারণ আমি এখানে কিন্তু কনফিডেন্টলি বলতে পারতেছি না, কারণ পি ভ্যালুটা এখানে অনেক ছোট। ওকে, কিন্তু আমি যদি কনফিডেন্স ইন্টারভালটা আরেকটু স্ট্রিক্ট করে দেই, আমি সাপোজ আমি চাচ্ছি 0.9 বা 90% কনফিডেন্স ইন্টারভাল টেস্টটা করতে, তো আমরা জানি যে যদি আমরা 90% কনফিডেন্স ইন্টারভাল নেই তাহলে আমাদের আলফার ভ্যালু হলো 0.1। তো দেখুন যে এই পি ভ্যালুটা 0.1 এর চেয়ে ছোট, 0.09। তো আমাদের সেই কনফিডেন্স ইন্টারভাল নিলে আমাদের সেই নাল হাইপোথিসিসটা ফেল হচ্ছে, অর্থাৎ আমরা সেটাকে রিজেক্ট করব এবং আমাদের ফলাফলটা বলতে হবে অল্টারনেটিভ হাইপোথিসিসের ফেভারে। আমাকে বলতে হবে যে দুইটা মেশিনের পারফরমেন্স সমান নয়। তো এটাই হলো টু স্যাম্পলের ক্ষেত্রে টু সাইডেড টেস্ট। একই রকম ভাবে রাইট টেল টেস্ট, আমি যদি প্রশ্নটা এভাবে করি যে মেশিন 1 এর টাইম অ্যাভারেজ টাইম পার প্রোডাক্ট মেশিন 2 এর অ্যাভারেজ টাইম পার প্রোডাক্টের চেয়ে বেশি কিনা, আমাদের প্রশ্নটা এখন এটা। তো আমরা সমান কিনা সেটা আমরা জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি বেশি কিনা। তো এই ক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিস হলো মেশিন 1 এর অ্যাভারেজ টাইম পার প্রোডাক্ট মেশিন 2 এর সমান বা তার ছোট, এটা হলো আমাদের নাল হাইপোথিসিস। আর আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হলো মেশিন 1 এর অ্যাভারেজ টাইম পার প্রোডাক্ট সেটা হলো মেশিন 2 এর চেয়ে বেশি, সেটা হলো আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। তো আমি যদি অল্টারনেটিভ ইজ ইকুয়াল টু গ্রেটার দিয়ে রাইট টেল টেস্টটা করি তাহলে দেখুন পি ভ্যালুটা অনেক বড় পাচ্ছি, প্রায় 95%। তো আমি 95% পি ভ্যালু দেখে ইজিলি বলতে পারতেছি যে আমাদের ফেভার যে রেজাল্টটা সেটা স্ট্রংলি ফেভার করতেছে হলো নাল হাইপোথিসিসের পক্ষে, অর্থাৎ মেশিন 1 এর টাইম পার প্রোডাক্টটা মেশিন 2 এর টাইম পার প্রোডাক্টের চেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, দুঃখিত, আমি এখানে একটা বিষয় একটু উল্টিয়ে ফেলেছি। এটা হলো যে আমাদের পরেরটা থেকে আগেরটা মাইনাস হয়। আচ্ছা, তো এক্ষেত্রে প্রশ্ন একটু উল্টি হবে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এটা
আসুন খেয়াল করি এটা মেশিন 2 এবং পরেরটা মেশিন 1, অর্থাৎ আমরা এখানে যাচাই করতেছি যে মেশিন 2 এর টাইম এভারেজ টাইম পার প্রোডাক্ট মেশিন 1 এ এভারেজ টাইম পার প্রোডাক্টের চেয়ে বেশি কিনা এটা আমরা যাচাই করতেছি। কারণ ডিফারেন্সটা নেওয়া হয় পরেরটা থেকে আগেরটা। তো যাই হোক, তো দেখুন আমাদের প্রথম মেশিনের এভারেজ টাইম পার প্রোডাক্ট হলো 24, পরের মেশিনে এভারেজ টাইম পার প্রোডাক্ট হলো 25। অর্থাৎ আমাদের মেশিন 2 এর এভারেজ টাইম পার প্রোডাক্ট সেটা মেশিন 1 এ এভারেজ টাইম পার প্রোডাক্টের চেয়ে বেশি। দুঃখিত, আমি এক্সাম্পলটা সেট করতে একটু গুলিয়ে ফেলেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছেন এই টেস্টটা, টু সাইডেড এবং রাইট টেল টেস্টটা? ভাইয়া হ্যাঁ বলেন। আমরা আগে যে মানে ওই যে ওয়ান স্যাম্পল যে টেস্ট গুলো করেছিলাম না, হ্যাঁ ওখানে ওই যে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল এটার নিচে যে ভ্যালু গুলো আসছিল, হ্যাঁ মানে ওই ভ্যালু গুলো তো হচ্ছে স্যাম্পলের রেঞ্জের মধ্যে ছিল। এখানে এরকম মানে এটা কিসের ভ্যালু -2.88, মানে ওইটাতে যেরকম ছিল যেটাতে 400 ছিল ওটা মানে ওটার আশেপাশে ভ্যালু ছিল এই জায়গাটায়। আচ্ছা, তো এটা যখন, মানে হ্যাঁ বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। সেটা যখন আমরা 2 স্যাম্পল নিয়ে কাজ করি তখন আমরা কম্পেয়ার করি যে দুইটা স্যাম্পলের মিন সমান কিনা বা দুইটা স্যাম্পল একই ধরনের পপুলেশন থেকে আসছে কিনা। তো তখন আমরা কিভাবে টেস্ট করি, যদি মেশিন 1 এবং মেশিন 2 এর যদি একই হয়, তাদের পারফরমেন্স যদি একই হয়, তাদের গড় ভ্যালু যদি একই হয়, তাহলে তাদের ডিফারেন্সটা, তাদের গড়ের ডিফারেন্সটা শূন্যের কাছাকাছি হবে। এই কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা আছে আপনার? এই বুঝতে পেরেছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। আমরা এই ডিফারেন্স নিয়ে এখানে কাজ করি। যখন আমরা 2 স্যাম্পল নিয়ে কাজ করি, 2 স্যাম্পল যখন কম্পেয়ার করি তখন আমরা ডিফারেন্স নিয়ে কাজ করি। তো ডিফারেন্সটা শূন্যের আশেপাশে কিনা। তো এই কারণে দেখুন রেঞ্জটা এসেছে আমার শূন্যের আশেপাশে, ও -2 পয়েন্ট থেকে ইনফিনিটি। তো এটা আপনি যদি 2 স্যাম্পলের একটু পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আমাদের টাইম শেষ, আমাদের আরো কিছু টপিক আছে, কাইন্ডলি একটু পরের সেশনে জয়েন করুন।